চাই যে আমাদের ক্ষমতা দিয়ে দেন, আমরা দেশ পরিচালনা করব। আমরা বলেছি আমরা সংস্কার করব, আমরা দেশ সংস্কার করে তারপরে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হাতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাদেরকে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে এই ক্ষমতার আসলে তাদেরকে নিয়ে আসবে। কিন্তু এক শ্রেণীর মহল, এক শ্রেণীর রাজনৈতিক দলের মানুষেরা অলরেডি ভেবে নিয়েছে এখন যে তারা এখন ক্ষমতায় চলে এসেছে, তারা যেটা চায় এখন বাংলাদেশে সেটা হবে। আসলে কি তাই? যে কি ক্ষমতায় এসেছে এখনো? আমরা রাইফেলের বুকে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি। আমি আন্দোলনের সময় আমার পাশে একটা ভাইকে গুলি খেয়ে মারা যেতে দেখেছি। আমরা যারা আন্দোলনের মাঠে নেমেছি আমরা জেনেই নেমেছি যে যে কোনো সময় একটা বুলেট এসে আমার বুকে লাগলে আমি যে কোনো সময় মারা যেতে পারি। তাহলে এখন আমরা কিসের ভয় পাচ্ছি? আমরা আওয়ামী ফ্যাসিস্টের 17 বছরে যারা আমাদেরকে দমন পীড়ন করেছে তাদের বিরুদ্ধে যদি আমরা মাঠে নামতে পারি, যারা এখন ক্ষমতায় আসে নাই তাদের বিপক্ষে যেতে আমাদেরকে কিসের ভয়? আমরা একবার জীবন দিতে শিখেছি, আর এই মাঠ আমরা ছাড়ছি না। যতক্ষণ পর্যন্ত এই 53 বছরের গোলামীর যে জিনজির আমরা ছিন্ন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। আর একটা বিষয়, আমাদের বাই নেচার আমরা বাঙালি, আমাদের একটা নীতি নৈতিকতার একটা বড় ঘাটতি আছে আমাদের। আমার বাবা যদি কোনো অন্যায় করে সেটা আমার কাছে অন্যায় হয় না, কিন্তু আমার বিপক্ষ দলের কেউ যদি বা আমার বন্ধুরা যদি কোনো আগাম পূরণ করে সেটা আমরা তাদেরকে ওখান থেকে সেভ করে নিয়ে আসছি 5 আগস্টের পরেও। কিন্তু আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার বাবা কোনো এনজিও তে চাকরি করে, কোনো বেসরকারিতে চাকরি করে, আমার বাবা 30,000 টাকা মাসের স্যালারি নিয়ে, 50,000 টাকা স্যালারি নিয়ে আমার বাবা 2 বছর চাকরিতে, 10 বছর চাকরিতে যাইতে না যাইতে একদম শহরের একদম মেইন পজিশনে 10 তলা বাড়ি করে ফেলছে। এই টাকাটা কোথা থেকে আসছে? আমি সন্তান হিসেবে, তার সন্তান হিসেবে আমরা কখনোই প্রশ্ন তুলতে পারি না যে আমার বাবা এই 10 তলা বাড়ি করে ফেললো, 50,000 টাকা বেতনে চাকরি করে, এই টাকাটা সে কোথায় পেল? আমার বাবার বেতন 30,000 টাকা। আমার বাবা এফওর্ডি এনএসি রোডের জায়গা আমাকে লেখাপড়া করাচ্ছে। এই যে আমার মাসিক যে বেতনটা সে কোথা থেকে দিচ্ছে এই বেতনটা? যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদেরকে সৎভাবে এই জাতির কাছে উপস্থাপন করতে পারবো, নিজেকে সৎ বলে দাবি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের সমস্যা সম্ভব নয়। আরো কিছু বিষয় আছে। দেখেন, আন্দোলনের সময় আমি ছোট করে একটা আন্দোলনের কুষ্টিয়ার প্রেক্ষাপট আমি তুলে ধরছি। সেটা হচ্ছে 15 জুলাই শেখ হাসিনা যে আমরা যারা ঢাকাতে তো প্রথম থেকে আন্দোলন চলছে, জুলাইয়ের প্রথম থেকে, যখন তারা কোটা বিরোধী আন্দোলন করতেছিল তখন শেখ হাসিনা আমাদের সবাইকে রাজাকারের সন্তান বলে আমাদেরকে অপমান করলো। রাজাকার শব্দটা যে 16 বছরে একটা ট্যাগ হিসেবে ব্যবহার করছে, একটা কোন রাজনৈতিক দলের কোন নেতাকে ফাঁসির কাস্টডিতে ঝোলানোর জন্য, তাকে গারদে পড়ার জন্য, এই শব্দটাই হয়ে গেছে শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা 15 আগস্ট যখন আমি কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র ছিলাম, আমি শেষ করছি এই বছর, আমি হোস্টেলে ছিলাম, আমি রেড ক্রিসেন্টের সভাপতি থাকায় আমি বিদায় নিতে আসছিলাম। সরকারি কলেজের একটা গ্রুপ প্রথমে খোলা হয় এই কোটা বিরোধী আন্দোলনের জন্য। ওখানে আমার এক বন্ধু আমাকে ওখানে অ্যাড দেয়। তারপরে ওখানে একটা ভাই বলে যে আমাদেরকে তো এইভাবে রাজাকারের সাথে তুলনা করলো, আমাদের বয়স আর কত, আমাদের ঢাকাতে তো আমাদের ভাইরা এটা নিয়ে আন্দোলন করছে, আমরা কি কিছু করতে পারি না? রাত বাজে 12টা 15। গুটি কয়েক মানুষ আমরা যখন সরকারি কলেজের সামনে আসি যে না, আমাদের যে অপমানটা করা হয়েছে এটা যেটা একটা আন্দোলন চলছে কোটা বিরোধী, আবার সেই জায়গায় আমাদেরকে আঘাত দিয়ে, আমাদের মনে আঘাত দিয়ে আমাদেরকে অপমান করা হয়েছে, আমাদের কিছু একটা করা উচিত। 15 থেকে 20 জন মানুষ আমরা আন্দোলনটা শুরু করি। যখন আমরা এনএস রোডের এদিকে আমরা যখন আসি, আমাদের সাথে আস্তে আস্তে আরো 60-70 জন মানুষ অ্যাড হয়। পরবর্তীতে আমরা একটা বিশ্বাস পাই যে না, কুষ্টিয়াতেও এই আন্দোলন করা সম্ভব। কোটায় যে 7 থেকে 8 জন মানুষ আমরা সেই সাহসিকতা দেখিয়ে ডিসি কোর্টে আমরা 16 তারিখ
না সরি 15 তারিখ হ্যাঁ, আমরা একটা মিটিং করি। ওখানে অনেকে ভয় পায় যে আমরা যদি আন্দোলন ডাকটা দিই, ঢাকাতে তো অনেক মানুষ আহত নিহত অলরেডি শুরু হয়ে গেছে, আমরা তো কুষ্টিয়াতে টিকে থাকতে পারবো না, এবং আমরা যদি আহ্বান করি তাহলে যারা আমাদের ডাকে আসবে তারা তো মারা যাবে, পরিবেশ এখন শান্ত। এই দায়ভারটা কে নেবে? তারপরে আমরা 8-9 জনের ভিতরে কয়েকজন শাসকরা দেখিয়ে যে না, আমি আমার জায়গা থেকে 20 জন দিতে পারবো, তুমি কয়জন দিতে পারবা? আসলে আমি আসি, আমরা 200 জন মানুষ হয়েও যদিও আমরা দেখাতে পারি যে না, আন্দোলনটা কুষ্টিয়ায় নিয়ে আসা সম্ভব, আমরা 16 তারিখে দুপুর 12টা পর্যন্ত মিটিং করি। আমাদের ভিতরে ভয় কাজ করছিল, যেহেতু 15 তারিখে আমরা একটা রাতে একটা আন্দোলন আমরা করেছিলাম, ওই ফুটেজ অলরেডি ওইগুলো ভাইরাল হয়ে আমাদের বিভিন্ন ছাত্রলীগের, বিভিন্ন আওয়ামী লীগের, যুবলীগের গ্রুপগুলোতে ছড়াই গেছে। আমার বিরুদ্ধে পোস্ট শুরু হয়ে গেছে ফেসবুকে, যারা সামনের সামনে ছিল তাদের বিরুদ্ধে পোস্ট শুরু হয়ে গেছে, আমরা ভয় কাজ করছিল আমাদের ভিতরে। তারপরে যখন 16 তারিখে 3টার সময় আমরা প্রোগ্রাম প্রেস রিলিজ দিয়ে যখন আমি 2:57 দিকে আমি 5 রাস্তার মোড়ে আসি, এসে দেখি অলরেডি 1000 বেশি মানুষ হয়ে গেছে। তখন আমার বুকটা এতটুকু, যদি আমাদের বুকের সাহস ছিল, তখন আমাদের বুকটা হয়ে গেল আরো বেশি চওড়া, যে না, কুষ্টিয়ার মানুষ আমাদের সাথে আছে। তারপরে প্রেক্ষাপট তো আপনারা জানেন, এই যে আন্দোলন করতে গিয়ে, আন্দোলন পরবর্তী সময়েও যখন আপনারা আহত হয়েছেন, আমরা আপনাদের বাসায় যাইতে পারি নাই, হয়তো শহীদদের বাসায় গেছি, হাতে গোনা কয়েকটা আহতদের বাসায় আমরা গেছি, অনেকে আমাদের সাথে যোগাযোগ করছে, কিন্তু এতগুলো মানুষ হয়তো আন্দোলনে হয়তো না সবাই আন্দোলনে ছিলেন, সকলের মুখ পরিচিত আছে, কিন্তু আপনারা যে এটা যে প্রাপ্যতা, আপনাদের আহত হয়েছেন, আপনাদের যে প্রাপ্য, সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমার আকাশ ভাই একটু আগে যে কথা বলে গেল যে 115 দিন আজকে হতে চললো, কিন্তু আপনাদের সেই সম্মান আমরা দিতে পারিনি। অবশ্যই এর কিছু মানে আছে, ছাত্রলীগ, এখন ছাত্রলীগের একজন কর্মী আমাদের হাতে মাইর খেয়ে সে এখন হসপিটালে গিয়ে সে বলে এখন আহত। এখন তাদেরকে বাছাই করার জন্য একটু সময়, আমাদের সিভিল সার্জন মহোদয় এখন আছে, তারপর আমাদের যা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সকল ভাইয়েরা কাজ করছে, তারা একটু